কমিশন অভিজ্ঞতার আলোকে প্রস্তাব দিয়েছে, তবে সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে, বললেন প্রধান উপদেষ্টা। আগে স্থানীয় নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না, বললেন রিজভী। ভোট পরিচালনায় দরকার নিরপেক্ষ সরকার। সরকার নিষিদ্ধ করলেও বন্ধ হয়নি পলিথিনের ব্যবহার, নিয়ন্ত্রণে অভিযান চলছে, দাবি প্রশাসনের। এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা, কাল আখেরি মোনাজাত। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশন তাদের অভিজ্ঞতার আলোকে প্রস্তাব দিয়েছে, তবে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে কখন, কতটুকু এবং কিভাবে সংস্কার করা হবে। সরকার এ বিষয়ে সহযোগিতা করবে। পরাজিত শক্তি ফিরে আসতে ব্যাকুল হয়ে রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মতভেদ থাকবে, তবে ঐক্যে ফাটল ধরতে দেয়া যাবে না। বিশ্বজুড়ে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার শুরু হয়েছিল জাতিসংঘের প্রতিবেদনে তা শেষ হয়েছে। এর আগে বিকেলে ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে 26টি দল ও 100 জোটের 100 জনের মতো রাজনৈতিক নেতা অংশ নেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বা অন্য যে কোনো সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর আগারগাঁয়ের রোড টু ইলেকশন শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক বিকাশ ধরে রাখতে হলে অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে। এর জন্য যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন তারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না। সরকার হচ্ছে জনসমর্থিত সরকার, আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার। সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেও বাস্তবে তার প্রভাব খুব একটা পড়েনি। অক্টোবরে সুপার শপে এবং নভেম্বর থেকে বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে সরকার, কিন্তু এর ব্যবহার পুরোপুরি বন্ধ হয়নি। প্রতিদিন শুধু ঢাকা শহরে 4.5 কোটি পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে ফেলা হয়। প্রশাসনের দাবি, পলিথিনের উৎপাদন বন্ধে মোবাইল কোর্ট চলমান রয়েছে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। 2002 সালে আইন করে পলিথিন শপিং ব্যাগের উপর উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। 2006 সাল পর্যন্ত মোটামুটি পলিথিন ব্যাগের ব্যবহার সেভাবে দেখা যায়নি, কিন্তু নজরদারির অভাবে বাজারে আবার পুরোদমে জায়গা করে নিয়েছে নিষিদ্ধ পলিথিন। সাধারণ মানুষ বলছেন, আইনের যথাযথ প্রয়োগ এবং বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা গেলে কমানো যাবে পলিথিনের ব্যবহার। সচেতনতা এবং এইটা একটা প্রক্রিয়া, প্রসেস, এইটা চলতে থাকবে। কন্টিনিউয়ালি একটা টাইম ফ্রেম দিতে হবে, 3 বছর 6 বছর। এই টাইম ফ্রেমের মধ্যে আস্তে আস্তে এটা অবসলিট করে দেওয়া যাওয়ার সুযোগ আছে আমি মনে করি। নিষিদ্ধ করছে, বাট পলিথিনের বিকল্প কোনো ব্যবস্থা করে নাই। এটা কি হচ্ছে, পাবলিক হ্যাসেল হচ্ছে। আগে থেকে যদি পাটের ব্যাগ বা যে ন্যাচারাল যে সোর্সগুলো আছে সেইগুলো যদি ব্যবস্থা হওয়ার পরে যদি হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। বিক্রেতারা বলছেন, কম দামে বিকল্প ব্যাগের ব্যবস্থা না করলে পলিথিনের ব্যবহার কমানো সম্ভব নয়। এটার দাম হচ্ছে অল্প, আর বিকল্প যেগুলো বের করতে চেষ্টা করতেছে ওর দাম হলো দ্বিগুণ পড়ে যায়। পাবলিক তোরা নেবে না, ঘুরে ঘুরে পাবলিক এটা পুরোই ছড়ে। পরিবেশ মন্ত্রণালয়ের গঠিত পলিথিন মনিটরিং টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, উৎপাদন বন্ধে মোবাইল কোর্ট কাজ করছে। এরই মধ্যে সুপার শপগুলো পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি।
হ্যাঁ, মোবাইল কোর্ট চলমান রয়েছে, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো হয়েছে, তারা ড্রাইভ দিচ্ছে, আর মনিটরিং কাজও চলছে, বিভিন্ন সভা সেমিনার, অর্থাৎ একটা হলিস্টিক অ্যাপ্রোচ এখনো বহমান রয়েছে, অব্যাহত আছে। আমরা কাজ চালাচ্ছি, আমরা তো আশাবাদী যে এটা বন্ধ হবে। প্রায় 2 যুগ ধরে পলিথিনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু পরিবেশ বান্ধব সহজলভ্য বিকল্প তৈরি করা যায়নি। ফলে পলিথিনের ব্যবহার বন্ধ করা কঠিন হয়েছে, এমন কথাই বলেছেন বিশেষজ্ঞরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ কান্ধলাভির অনুসারীদের ইজতেমা। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর আম বয়ান করেছেন ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ, আর বাংলায় তর্জমা করেছেন মুফতি আজিমউদ্দিন। এবার ৪৯টি দেশের প্রায় ২,০০০ বিদেশি ইজতেমায় যোগ দিয়েছেন। সকাল ১০টার পর থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত চলে খিত্তায় খিত্তায় তালিম। নিরাপত্তার চাদরে পূর্ব ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইজতেমা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। আমরা আল্লাহ রাস্তায় আসছি, আল্লাহ বোঝানোর চেষ্টা করতেছে। চুয়াডাঙ্গায় কীটনাশক ব্যবহারে কপাল পুড়েছে চাষির। মাঠেই নষ্ট হয়েছে প্রায় কোটি টাকার পেঁয়াজ। চাষিদের অভিযোগ, মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের রোকরাল নামক ছত্রাকনাশক ব্যবহারের কারণে পুড়ে গেছে পেঁয়াজ। কৃষি অধিদপ্তর বলছে, চাষিদের ক্ষতিপূরণ না দিলে কোম্পানির বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। আজাদ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা হক। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামের চাষি তাদের পেঁয়াজ খেতে মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ওকরাল নামক ছত্রাকনাশক স্প্রে করেন। এর কিছুদিন পরই শুরু হয় পচন। এতে প্রায় ৩০ বিঘা জমির পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। সেই সাথে ধূলিসাৎ হয়েছে চাষির স্বপ্নও। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, কোম্পানির এই কীটনাশক তাদের পথে বসিয়েছে। এখন মহাজন এবং এনজিও ঋণের কিস্তি কিভাবে পরিশোধ করবেন সেই চিন্তায় দিশেহারা তারা। আমার এক কাটা কিছু নাই, আমার কচু শেষ, আমার পেঁয়াজও শেষ, কলাও শেষ। এই ওকরাল বিষে এই ক্ষতিগুলো হয়েছে, তা থেকে এখন আমরা তো ভিখারি হয়ে গেলাম। আমি এখন আবেদন করছি যেন আমরা এর সূক্ষ্ম একটা বিচার পাই। এদিকে এই কীটনাশক বিক্রেতা বিষয়টি নিয়ে দায় চাপান কোম্পানির উপর। আর কোম্পানির প্রতিনিধি জানান, এই কীটনাশকের কারণে ফসলের ক্ষতি হলে দেয়া হবে ক্ষতিপূরণ। 15 থেকে 16 জন কৃষকের ক্ষতি হয়েছে। তো ওই কৃষকগুলো নিয়ে মেহেরপুর ডিডি অফিসে বসে তাদের সাথে সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। চাষি আমার হাতে মাল নেয়, কিন্তু আমি মাঠে ডেমো করা হইলো, আমার সেই উকরালে ক্ষতি হয়নি। তারপরেও উকরাল কোম্পানি একদিন শুনলাম ওনার মাঠে ওনার জমিতে গিয়ে জমি দেখেছে, মোবাইল নাম্বার, নাম, কতটুকু জমি লিখে নিয়েছে, কম বেশি ক্ষতিপূরণ কোম্পানি দায়ভার নিয়েছে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সরকার সব সময় কৃষকের পাশে থাকবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ে সর্বাত্মক চেষ্টা চলছে। কোম্পানির যারা আছেন প্রতিনিধি, ওনাদের সাথেও কথা বলেছি, কৃষকদের সাথে কথা বলেছি। তো তারা শেষ পর্যন্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ দিতে চেয়েছেন। এই জন্য আমরা কোম্পানির লোকের সাথে কথা বলে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। চাষিদের সাথে প্রতারণাকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া না হলে দেশের কৃষি খাতে অপূরণীয় ক্ষতির শঙ্কা সচেতন মহলের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। কমিশন অভিজ্ঞতার আলোকে প্রস্তাব দিয়েছে, তবে সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকেই, বললেন প্রধান উপদেষ্টা। আগে স্থানীয় নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না, বললেন রিজভী। ভোট পরিচালনায় দরকার নিরপেক্ষ সরকার। সরকার নিষিদ্ধ করলেও বন্ধ হয়নি পলিথিনের ব্যবহার, নিয়ন্ত্রণে অভিযান চলছে, দাবি প্রশাসনের। এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। কাল আখেরি মোনাজাত।
এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।